সুর সম্রাজ্ঞী রুনা লায়লার জন্মদিন আজ। মামলা ও অভিযোগ নিয়ে যা বললেন মেহজাবিন। হিউম্যান স্ক্রিন ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্র ড্রেইন বাই ড্রিমস। ৮০০ ছবির দাপুটে খলনায়ক মিজু আহমেদের জন্মদিন আজ। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে সাথে আছে মিশালিন। ৬ দশকের সঙ্গীত জীবন হয়ে উঠেছেন সুরের সম্রাজ্ঞী। বলছি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার কথা। তার জন্মদিন উপলক্ষে এবার দর্শকদের জন্য রয়েছে বড় চমক। কি সেই চমক জানবো মিষ্টি খাতুনের প্রতিবেদনে। ৬ দশকের সঙ্গীত জীবন বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু সহ ১৮টি ভাষায় গেয়েছেন গান। সঙ্গীত জগতে তিনি সুরের সম্রাজ্ঞী। বলছি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার কথা। সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা। উপমহাদেশের বরেণ্য এই সঙ্গীত শিল্পীর জন্মদিন আজ। ১৯৫২ সালে জন্ম নেওয়া সঙ্গীত সম্রাজ্ঞী পা রাখলেন জীবনের ৭৪তম বসন্তে। শিল্পীর এবারের জন্মদিনে অনুরাগীদের জন্য রয়েছে দুটি দারুণ উপহার। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান দামাদাম মাস্ত কালান্দার ফিরে এসেছে নতুন আয়োজনে। কোক স্টুডিও বাংলায় তারই কণ্ঠে প্রকাশিত হয়েছে গানটি। পুরনো ও নতুন সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে মন ছোঁয়া এক রিমিক্স। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধু সঙ্গীত নয়, এবারের জন্মদিনে রুনা লায়লার জীবনের গল্প উঠে এসেছে উপন্যাসে। আব্দুল্লাল মুক্তাদিরের লেখা মায়ার সিংহাসন এই গ্রন্থে রয়েছে শিল্পীর সংগ্রাম, সফলতা আর পর্দার আড়ালের বাস্তবতার গল্প, যা কেবল সংক্ষিপ্ত ইতিহাস নয়, সংস্কৃতি ও সময়ের দলিল। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়েছেন সুরের জাদু। পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা আর সম্মান। তার গান শুধু সুর নয়, যেন স্মৃতির শিহরণ। প্রতিবার নিজের জন্মদিন পারিবারিকভাবে আয়োজনে উদযাপন করেন বরেণ্য এই তারকা। বেশ কয়েক বছর ধরেই রুনা লায়লার জন্মদিন ঘিরে থাকছে বিশেষ আয়োজন। তবে এবারের জন্মদিনের পরিকল্পনা যেন একটু বেশি চমকপ্রদ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকির অভিযোগে মামলা। এ খবর প্রকাশ হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ঘটনাটি। গ্রেফতারি পরোয়ানা, তারপর আদালতে আত্মসমর্পণ, আর তার পরদিনই অভিনেত্রীর একটি দীর্ঘ বিবৃতি। কিন্তু অভিযোগকারী কি সত্যি কোনো প্রমাণ দিতে পেরেছেন? আর এই মামলার নেপথ্যে কি কোনো প্রশ্ন উঠে আসছে? চলুন দেখে নেই প্রতিবেদনে। রোববার দুপুরে হঠাৎ করেই টক অফ দ্য টাউন হয়ে যান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। খবরের শিরোনাম হয় মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আদালতে হাজির হন মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। কিছুক্ষণ পরই পেয়ে যান জামিন। পরের দিন সকালেই মেহজাবিন তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন একটি দীর্ঘ বিবৃতি, যেখানে অভিযোগগুলোকে তিনি আখ্যা দেন সম্পূর্ণ ভিত্তিহীন, প্রমাণহীন ও উদ্দেশ্যমূলক। মেহজাবিনের দাবি ২০১৬ সাল থেকে ব্যবসা, কোনো স্ক্রিনশট নেই, ২৭ লাখ টাকা তার নেই ব্যাংক লেনদেন বা রসিদ, আর হুমকির নেই ফুটেজ বা সাক্ষী। তিনি আরও দাবি করেন ২০২৫ সালের মার্চে দায়ের হওয়া এই মামলার বিষয়ে তিনি বিগত ৯ মাসে কিছুই জানতেন না, কারণ অভিযোগকারী আদালত বা পুলিশের কাছে তার সঠিক নাম্বার বা ঠিকানা দেননি। মামলার অভিযোগে বলা হয়েছিল ১১ ফেব্রুয়ারি হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। কিন্তু মেহজাবিনের প্রশ্ন, ঢাকার সবচেয়ে সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকায় ঘটল এমন ঘটনা, অথচ অভিযোগকারী ১ সেকেন্ডের ফুটেজও দেখাতে পারলেন না কেন? অভিনেত্রী আরও দাবি করেন, মামলার কোনো ভিত্তি না থাকলেও গ্রেফতারি পরোয়ানার খবর পেয়ে আইনকে সম্মান জানিয়ে তিনি ও তার ভাই নিজেরা আদালতে হাজির হয়েছেন। সঙ্গে অনুরোধ করেন মিডিয়া ট্রায়াল না করার। তবে বাদী বললেন,
ভিন্ন কথা। আমার সাথে প্রতারণা করেছে, দেখো আপনার মেয়ে, এই কারণে আমি কোর্টে মামলা করেছি। আমি মহান্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। ব্যবসায়িক পার্টনার এই কারণে এই মামলাটা করার কারণ কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে, এরপরে বলে না তোমাকে টাকা দেওয়ার কথা বলি, তাদের বসুন্ধরা বাসের সামনে নিয়েছে। এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার খাওয়া চোখা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টা খানিক পরে আমার খোলার পর আমি দেখি হাতের জিল, হাতের জিলে ওরা আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, আর তাদের কাছে করে টাকার জন্য ঘরের সামনে যাও মারে এখানে ফেলা দিই। 15 বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শিখরে থাকা এই অভিনেত্রী বলছেন, এই দীর্ঘ পরিশ্রমের পরও আজও তাকে এসবের ব্যাখ্যা দিতে হচ্ছে, এটি সবচেয়ে কষ্টের। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। তিউনিসিয়ার আলো ঝলমলে উৎসবে যখন গল্পের ভিড়ে আলু কারার লড়াই, ঠিক তখনই চুপি চুপি মঞ্চ দখল করে নিল একটি বাংলাদেশি সিনেমা। 11 থেকে 15 নভেম্বর অনুষ্ঠিত মানবাধিকার ভিত্তিক আন্তর্জাতিক উৎসব হিউম্যান স্ক্রিন ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে শেখ আল মামুনের ড্রেন বাই ড্রিমস। জুরিরা সেরার মুকুট ভাগ করে দিয়েছেন 2 সিনেমাকে, বাংলাদেশের ড্রেন বাই ড্রিমস আর ইউরোপীয় নির্মাতা ইয়াসেমিন শামদেরিলির সামিয়া। 2000-এর বেশি ছবির মধ্য থেকে 32 দেশের 55টি চলচ্চিত্রই পেরেছিল প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই। অভিবাসী শ্রমিকদের স্বপ্ন ভাঙার যাত্রা নিয়ে নির্মিত ড্রেন বাই ড্রিমস বানানো হয়েছে কোরিয়ার দোহাগি ফিল্ম ও বাংলাদেশের জলজ মুভিজের যৌথ প্রযোজনায়। আগামী বছর ঢাকার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বড় পর্দায় দেখা যাবে এই সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিজু আহমেদের জন্মদিন আজ। খলনায়ক হিসেবে তিনি বাংলা চলচ্চিত্রে সুপরিচিত। 1953 সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী এই অভিনেতার পারিবারিক নাম মিজানুর রহমান। 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিষেক হয়। এরপর দ্রুতই তিনি ঢালিউডের অন্যতম সেরা খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 800টির মতো ছবিতে অভিনয় করেছেন। মিজু আহমেদ 1992 সালে ত্রাস এবং 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি একজন প্রযোজক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতিও ছিলেন। পর্দার খলনায়ক হলেও বাস্তব জীবনে মিজু আহমেদ ছিলেন একজন নীতিবান ও ধার্মিক ব্যক্তি। 2017 সালে 27 মার্চ একটি সিনেমার শুটিংয়ে যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো চিকিরি চিকিরি ট্রেন্ডের স্রোতে নতুন ঢেউ। যেমন হলো দিল্লি ক্রাইম 3, দুবাইয়ের শাহরুখের নামে 55 তলা টাওয়ার, আসছে ব্ল্যাক প্যান্থার 3, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। কোনো গান যদি নাচাতে পারে, বারবার আসে চোখের সামনে কিংবা রাতারাতি তৈরি করে উন্মাদনা, তবে বুঝে নিতে হবে নেট দুনিয়ায় এসেছে নতুন ভাইরাল ট্রেন্ড। সম্প্রতি চিকিরি চিকিরি গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন দৃশ্যই। ভাইরাল এই গানের তালে তালে মজেছে টিকটক থেকে ইনস্টাগ্রাম। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের প্রতিবেদনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মিলছে অসংখ্য ভিডিও, রিলস, টিকটক। তবে সব ভিডিও জুড়ে গান একটাই, চিকিরি চিকিরি। রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছে ভাইরাল এই গানটি। গানটি ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা দেখে প্রশ্ন থেকেই যায়, কি এমন রয়েছে এই গানে? সুর, তাল, শব্দ নাকি আলাদা কোনো জাদু? অদ্ভুত ছন্দ, আকর্ষণীয় রিদমের মিশ্রণে গানটি এখন অনলাইন সেন্সেশন। মুহূর্তেই জিতে নিয়েছে লাখো মানুষের হৃদয়। বলিউডের নতুন সিনেমা পেড্ডির জনপ্রিয় গান এই চিকিরি চিকিরি, যেখানে অভিনয় করেছেন রামচরণ আর জাহ্নবী কাপুর।
এই জুটির রোম্যান্স আর গানের লিরিক্স মিলে তৈরি হয়েছে অনবদ্য এক মেলবন্ধন। বড় বড় সেলিব্রিটিরাও উঠেছেন চিকরি প্ল্যাটফর্মে। সবখানেই চলছে এই গানের রাজত্ব, যা ছাড়িয়ে গেছে আগের সব ভাইরাল ট্রেন্ডিং গানকে। ফেসবুক খুললেই ভেসে আসছে অসংখ্য মিমস, বাজছে একটাই বিট, চিকরি চিকরি। সবার মুখে মুখে এ যেন এক প্রচলিত শব্দ। কথা বা সুর নয়, এই গানের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে উঠেছে এক্সপ্রেশন। চিকিরি চিকিরি শুধু গানের জনপ্রিয়তা নয়, নতুন প্রজন্মের সৃজনশীলতার প্রতীক, যা প্রমাণ করেছে একটি গানই জয় করা যায় পুরো বিশ্বের আবেগ। বাস্তবতার সংবেদনশীলতা আর অপরাধের ছায়ায় আবারও ডুবেছে দিল্লি। তৃতীয় সিজন নিয়ে ফিরে এসেছে দিল্লি ক্রাইম ফ্রি, যা শুধু বিনোদন নয়, বাস্তবতার আয়না। অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে দিল্লি ক্রাইম, তবে নতুন সিজনের জনপ্রিয়তা ভেঙেছে আগের সব রেকর্ড। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। 3 বছরের ব্যবধানে ডিসিপি ভার্তিকা চতুর্বেদী এবার শিলচরে। তৃতীয় সিজনে ফিরে এসেছে দিল্লি ক্রাইম। এবারের গল্প আগের 2 সিজনের মতোই টানটান, সংবেদনশীল ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। তনুজ চোপড়া পরিচালিত 6 পর্বের সিরিজটি গতি, আবেগ আর বাস্তবতার মিশ্রণ। অল্পবয়সী মেয়েদের পাচার, শিশু চুরি এবং যৌন দাসত্বের মতো ভয়ানক বিষয়গুলো উঠে এসেছে এখানে। আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ছোট্ট মেয়ে, তার নিঃশব্দ চিৎকার, বেঁচে থাকার লড়াই যেন বাস্তবতার প্রতিচ্ছবি। হুমা কুরেশির বদি দিদি চরিত্রে অভিনয় বেশ প্রশংসনীয়। প্রতিটি চরিত্র নিজ নিজ ভূমিকায় রেখেছে ভারসাম্য। তবে সবচেয়ে বেশি উজ্জ্বল শেফালিসা। তার বর্তিকা চরিত্রটি যেমন দৃঢ়, তেমনি মানবিক। পরিবার, কাজ ও ন্যায়বোধের টানাপোড়েন প্রতিটি মুহূর্তকে করেছে জীবন্ত। রাজেশ তাইলাং ও রাসিকা দুগোলের নিখুঁত রসায়ন সিরিজটিকে করেছে আরও আকর্ষণীয়। অপরাধের বাস্তব চিত্র থাকলেও সব মিলিয়ে দিল্লি ক্রাইম সিজন 3 আশা ও সাহসের গল্প। এই সিজনের মাঝে মাঝে রয়েছে নাটকীয়তার ছোঁয়া। নৃশংসতার মুখোমুখি হলেও ন্যায়বোধের আলোই শেষ কথা। সব মিলিয়ে দিল্লি ক্রাইম শুধু অপরাধের গল্প নয়, মানবতার লড়াই। দুবাইয়ের আকাশ রেখায় যুক্ত হতে যাচ্ছে শাহরুখ খানের নাম, যার ঘোষণা মুম্বাইয়ের এক ঝলমলে আয়োজনে চমক জাগিয়েছে সবাইকে। কি সে স্থাপনা, কেনই বা এত আলোচনায়? দুবাইয়ের শেখ জায়েদ রোডে দানিউব গ্রুপ নির্মাণ করছে 55 তলা বাণিজ্যিক টাওয়ার শাহরুখস বাই দানিউব। প্রকল্পের ঘোষণায় উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, দুবাইয়ের একটি স্থাপনায় নিজের নাম যুক্ত হওয়া তার জন্য গর্বের ও আবেগঘন মুহূর্ত। 10 লাখ স্কয়ার ফুট আয়তনের এই টাওয়ারে থাকবে তার আইকনিক হাত ছড়ানো বিশাল ভঙ্গির ভাস্কর্য। 2029 সালে শেষ হবে নির্মাণ কাজ। এদিকে শাহরুখ ব্যস্ত কিং ছবির শুটিংয়ে, যেখানে প্রথমবার পর্দায় আসছেন তার মেয়ে সুহানা খান। মার্ভেল দুনিয়ায় আবারও তোলপাড়। এক অনুষ্ঠানে হঠাৎই পরিচালক রায়ান কুগলার এমন ইঙ্গিত দিলেন যাতে বহুদিনের গুঞ্জন যেন সত্যি হতে চলেছে। কি সেই বড় খবর? সিনার্স ছবির প্রচারের ফাঁকে তৃতীয় কিস্তি নিয়ে প্রশ্নে কুগলার জানান, তিনি পুরোপুরি হ্যাঁ বা না কিছুই বলছেন না, তবে টিম জোরে সোরে কাজ করছে এবং এটি হবে তাদের আগামী ছবি। এই পর্বে কিংবদন্তি ডেনজেল ওয়াশিংটনের যোগদানের সম্ভাবনা উঠছে না, বরং বাড়ছে। ডেনজেলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে টিম মার্ভেল। 2018 সালের প্রথম ব্ল্যাক প্যান্থার সাংস্কৃতিক বিপ্লব তৈরি করেছিল, আর চ্যাডউইক বোসম্যানের মৃত্যু পরবর্তী ওয়াকান্ডা ফর এভার এনে দিয়েছিল আবেগের ঢেউ। এবার নতুন অধ্যায়ের অপেক্ষায় ভক্তরা। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো মাথার হারানো চুল ফেরাতে সহজ কিছু উপায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। চুল পড়ে যাচ্ছে, চিন্তা করছো মাথা কি এবার পুরোপুরি ফাতা হয়ে যাবে? সেই সঙ্গে আবার দ্বিগুণ চিন্তা, এত চুল পড়ছে বড় কোনো অসুখ বিসুখ নয় তো? চিন্তার কিছু নেই, কারণ চুল পড়ার কারণ সবসময় অসুখ নয়। চলুন জেনে নেই কেন চুল পড়ছে এবং কিভাবে এ থেকে প্রতিকার পাওয়া যায়।
চুল পড়ার কারণ যেমন হতে পারে হরমোনের গোলমাল, বিশেষ করে থাইরয়েডের সমস্যা। আবার ভিটামিন ডি, বি, আয়রন বা জিঙ্ক কম থাকলেও চুল দুর্বল হয়ে পড়ে। আজকাল অতিরিক্ত জাঙ্ক ফুড আর প্রসেসড খাবারও শরীরকে ক্লান্ত করে তোলে, এতে চুলের স্বাস্থ্য নষ্ট হয়। মানসিক চাপ, হঠাৎ ডায়েটিং বা অসুস্থতা থেকে ওঠার পরও চুল ঝরতে পারে। অনেকে তখন তাড়াহুড়ো করে নানা ঘরোয়া পদ্ধতি বা সাপ্লিমেন্ট নিতে শুরু করেন, কিন্তু এতে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। বিশেষজ্ঞদের কথা হলো, আগে কারণটা ঠিকমতো জানা জরুরি। তাই ভিটামিন, আয়রন, থাইরয়েড সহ কিছু সহজ পরীক্ষা করালেই বোঝা যায় শরীরের কোনো ঘাটতি চুল পড়াচ্ছে। কারণটা জানা গেলেই চুল পড়া থামানো এবং আগের মতো ফিরে পাওয়া দুটোই সম্ভব। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।